সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শীত পড়ে গেছে, তাই না? এবং তার সাথে সাথে করোনার প্রকোপও কিন্তু বেড়ে গেছে। সুতরাং বাসার বাইরে অপ্রয়োজনে আর বের হওয়া নয়। কেমন? তোমরা জানো, তোমরা ভালো থাকলে কিন্তু আমরাও ভালো থাকবো। সুতরাং এনি হাউ, যে কোনো ভাবে আমাদেরকে এখন এই কঠিন সময়ে ভালো থাকতে হবে। এর জন্য কি আমাদের খুব স্ট্রিক্টলি আমাদের লাইফস্টাইল মেনটেন করতে হবে। খাওয়া দাওয়া প্লাস হচ্ছে যে বাইরে বেরোনোর সময় প্রোটেকশন নিয়ে বের হওয়া, মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া বারবার, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমার পরিচয় দিয়ে নিয়ে, আমি মারিয়া মুস্তফা, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। তোমাদের আমি ক্লাসটা নিয়েছিলাম বেশ কিছুদিন আগে। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের যে ব্যবসায় পরিচিতি বইটা রয়েছে, সেই বইয়ে একটা অধ্যায় পড়েছিলাম, সপ্তম অধ্যায়। সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় ব্যবসা। এই চ্যাপ্টারটা অনেক বড়, তো পুরো শেষ করতে পারিনি, কিছু পড়েছিলাম। আজকে সেই চ্যাপ্টারের বাকি কিছু অংশ আমরা পড়ব। তবে তার আগে আমরা একটু দেখে নিই আমরা গত ক্লাসে কি কি পড়েছিলাম। হয় না অনেক সময় হুট করে মাঝখান থেকে মনে হতে পারে যে ম্যাডাম কোত্থেকে ধরলো, কিছুই বুঝছি না। এই জন্য একটু রিকল করি আমরা, কেমন? তো দেখো আমরা কি কি পড়েছিলাম। আমরা রাষ্ট্রীয় ব্যবসার সংজ্ঞা পড়েছিলাম। রাষ্ট্রীয় ব্যবসায় কি? স্টেট এন্টারপ্রাইজ, তাই না? সেটা সংজ্ঞা পড়েছিলাম। রাষ্ট্রীয় ব্যবসার ধারণা একটা নিয়েছিলাম আমরা। বইয়ের মধ্যে তোমরা সবই পাবা। তারপর হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্য পড়েছিলাম। তারপরে পড়েছিলাম রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য। অর্থাৎ যেহেতু এটা রাষ্ট্রীয় ব্যবসায় রিলেটেড চ্যাপ্টার, সুতরাং আমরা এই রাষ্ট্রীয় ব্যবসায় আদ্যপান্ত আমরা জেনে নিয়েছিলাম মোটামুটি, হ্যাঁ। আজকে আরো কিছু জানবো। তারপর পড়েছিলাম রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধাগুলো। রাষ্ট্রীয় ব্যবসায়ের যে কিছু অসুবিধা রয়েছে সেটাও আমরা পড়েছিলাম। তোমরা জানো সবকিছুর ড্রব্যাকস রয়েছে, সবকিছুর মেরিটস রয়েছে। সুতরাং আমাদের কিন্তু দুটোই জানতে হবে, মুদ্রার এপি ওপি দুটোই জানতে হবে আমাদের। কারণ হচ্ছে আমাদের পরীক্ষার কোশ্চেন কিন্তু সৃজনশীল পদ্ধতিতে হবে, কোনো প্রকারই ফাঁকি দেওয়ার কোনো অপশন নেই আমাদের। রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রকারভেদ পড়েছিলাম। তারপরে পড়েছিলাম রাষ্ট্রীয় ব্যবসার কিছু প্রকৃতি, নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি সেদিন বলেছিলাম যে এগুলো খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ হচ্ছে তোমাদের এমসিকিউতে কিন্তু এই জিনিসগুলো দিয়ে দেয়। সুতরাং যদি মনোযোগ দিয়ে না পড়ো, যদি গুরুত্ব দিয়ে না পড়ো, তাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে পড়েছিলাম শুধু পড়া আমরা পড়িনি, কিছু কিছু মোটিভেশনাল স্লাইডও আমরা দেখেছিলাম, তাই না? সেই স্লাইডগুলো আহ আমি একটু দেখালাম, হ্যাঁ। যাই হোক, আমরা আজকে নতুন স্লাইডে যাব, পুরোনো স্লাইডে আর যাব না। আমি নতুন স্লাইডে যাব, নতুন লেকচারে যাব। এই অধ্যায়েরই বাকি যে অংশগুলো, ইম্পর্টেন্ট অংশগুলো রয়েছে, সেটা আমরা পড়বো। সুতরাং আমরা কি বলতে পারি, এই চ্যাপ্টারের এটা হচ্ছে লেকচার 2। ওকে, চলো আগানো যাক। আহ দেখো কিসের ছবি? শুদ্ধ, বিশুদ্ধ পানির ছবি, তাই না? টলটলে পানি, পানির অপর নাম জীবন। পানি ছাড়া কি আমরা ভাবতে পারি? আমরা ভাবতে পারি না। আমরা ক্ষুধা নিয়ে থাকতে পারি, একদিন যদি না খেয়ে থাকতে পারি, কি হবে? আমরা খুব দুর্বল হয়ে যাব। হ্যাঁ, বেশি দিন না খেলে শরীর খুব খারাপ হয়ে যাবে, হয়তো বা মৃত্যুও হতে পারে। কিন্তু পানি না খেলে আমরা কিন্তু বেশিক্ষণ টিকতে পারবো না। শরীরে কি হবে? ডিহাইড্রেশন হয়ে যাবে, শরীর নেতিয়ে যাবে, এবং আমাদের কি হবে? খুব শীঘ্রই আমরা অসুস্থ হয়ে পড়বো। হ্যাঁ, এই পানি নিয়ে এখন আমরা একটু আলোচনা করবো। ওয়াসা, বাংলাদেশে এই পানি, আহ যে আমরা যে পানি খাচ্ছি, আমরা যে পানি ব্যবহার করছি, সরকারি যে রাষ্ট্রীয় যে ব্যবসায়গুলো, যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেটার মধ্যে ওয়াসা একটা। ওয়াসার লোগো দেখো, কি সুন্দর একটা লোগো, পানির একটা ড্রপ। এবং মজার ব্যাপার হচ্ছে, তোমরা যে বাংলা কলেজে ভর্তি হয়েছো, আমাদের বাংলা কলেজের সাথে কিন্তু লাগোয়া মিরপুরের ওয়াসা শাখাটা। এবং বলতে গেলে একই বাউন্ডারি একদম একদম কাছাকাছি, হ্যাঁ। তো ওয়াসার এলাবোরেশন কি?
ওয়াসার রেগুলেশন হচ্ছে ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি। ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি। আরেকটু ডিটেইলি আমরা যাই। ওয়াসা মেট্রোপলিটন এলাকায় পানি ওয়াসা কি মেট্রোপলিটন এলাকায় পানি সরবরাহ ও পয়ঃ সুবিধা প্রদানের দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো হচ্ছে কি ওয়াসা। 1963 সালে প্রেসিডেন্টের অধ্যাদেশ বলে একটা স্বাধীন সত্তাবিশিষ্ট প্রতিষ্ঠান হিসেবে প্রথমে ঢাকা ওয়াসা ডি ওয়াসা এই চারটা শুরু হয়। 1989 সালে ঢাকা মহানগরীর ড্রেনেজ ব্যবস্থাকেও এর অধীন করা হয়। 1990 সালে নারায়ণগঞ্জকে একাদশ জোনের মর্যাদা দিয়ে ঢাকা ওয়াসা এর অধীনে নিয়ে আসা হয়। ফলে ঢাকা ওয়াসার কার্যক্রম এখন উত্তরে মিরপুর ও উত্তরা এবং দক্ষিণে নারায়ণগঞ্জ পর্যন্ত বিস্তৃত। 1996 সালে ওয়াসা আইন পাশ করে তার আলোকে ওয়াসার কাজকে পুনর্গঠনপূর্বক তা পরিচালনা করা হচ্ছে। বর্তমানে ঢাকা ওয়াসার অন্তর্ভুক্ত এলাকার পরিমাণ 360 বর্গ কিলোমিটার এবং এর আওতাধীন জনসংখ্যার পরিমাণ 1,25,00,000। পরবর্তীতে চট্টগ্রাম ওয়াসা, খুলনা ওয়াসা নামে দুটো আলাদা প্রতিষ্ঠান চালু করে উক্ত দুটি মেট্রোপলিটন শহরের পানি সরবরাহ ও পয়ঃ সুবিধা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তীতে রাজশাহী ওয়াসার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এই যে দেখো আমি যে বললাম কথাগুলো, এটা তোমাদের বই থেকেই তুলে নিয়েছি আমি, হ্যাঁ, এই স্লাইডে। এগুলো আমার নিজের বানানো কিছু না, আর এগুলোকে আমি অ্যাভয়েডও করতে পারবো না। সুতরাং বই থেকে আমি হুবহু তুলে নিয়েছি, কারণ হচ্ছে এই যে ওয়াসার যে মানে কি ফরমেশন যাকে বলবো আমরা, গঠন, এর হিস্ট্রি আমাদের জানতে হবে। কারণ আমাদের কি হয় এমসিকিউতে অনেক বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে যে কত সালে ওয়াসা হয়েছিল, ওয়াসার জোনগুলো কি কি, এখন বর্তমানে ওয়াসার কার্যক্রম কোথায় শুরু হয়েছে, রাজশাহীতে, তাই না? এবং ওয়াসা কোথায় কোথায় চালু হয়েছিল, চট্টগ্রাম, তারপর হচ্ছে এই যে আমাদের ঢাকা শহরের মধ্যে কোথায় কোথায় মিরপুরে, উত্তরায় এবং দক্ষিণ নারায়ণগঞ্জ পর্যন্ত বিস্তৃতি ছিল, এবং কত বর্গ কিলোমিটার জুড়ে এর এলাকা, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো বারবার বলছি, পড়াশোনায় ফাঁকি দেওয়ার অপশন কিন্তু এখন নেই, তোমাদেরকে খুব খুব কশাসলি পড়তে হবে, ঠিক আছে? তো এই হলো ওয়াসা নিয়ে একটা একটু হলো আমরা ধারণা পেলাম, তাই না? তবে এই ওয়াসার কিছু দায়িত্ব এবং কাজ আছে। আমরা কিন্তু বাংলা কলেজে যারা আছি আমাদের পাশেই কিন্তু আমাদের ওয়াসা, তাই না? সুতরাং আমাদের পানির কোনো প্রবলেম হলে আমরা খুব শীঘ্রই আমরা কমপ্লেন করতে পারি যে এই প্রবলেম, হ্যাঁ। তো ওয়াসার যেটা বলছিলাম যে দায়িত্ব এবং কাজগুলো কি, ওয়াসার দায়িত্ব এবং কাজগুলোর মধ্যে আমরা চার ভাগে ভাগ করেছি। এক হচ্ছে বাসা বাড়ি সহ শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের পানি সরবরাহের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, পরিচালন, উন্নয়ন এবং সংরক্ষণ করা। এই যে আমরা যে বাসা বাড়িতে যে পানি ইউজ করছি আমাদের নিত্য প্রয়োজনীয়, এখন করোনার প্রকোপের কারণে আমাদের পানি ইউজটা কিন্তু আরো বেড়ে গিয়েছে, কারণ আমাদের ঘন ঘন হাত ধুতে হচ্ছে, আমাদের ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজ করতে হচ্ছে, বাইরে থেকে এসে আমরা সেই কাপড়টা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলছি, এবং আগে বাইরে থেকে এসে কোনো মতে হাত মুখ ধুলেই হতো, কিন্তু এখন আমরা কি করছি, গোসলে চলে যাচ্ছি, যতই ঠান্ডা হোক না কেন, ফর ফ্যামিলির সেফটির জন্য আমরা আমাদের কাছের মানুষ যেন নিরাপদ থাকে, সুতরাং আমরা কি করছি, বাসে এসে একটা গোসল দিচ্ছি। এবং তোমরাও এই কাজটা করবা, যেহেতু শীত পড়ে গেছে একটু কষ্ট করে গরম পানি করে গোসলটা করে ফেলবে, তাহলে তাহলে ঠান্ডা লাগার আর সম্ভাবনা থাকে না। তো এই যে দেখো পানির কি ইউজটা বেড়ে গিয়েছে, এবং আমরা পানি যদি কখনো চলে যায়, দেখা যাচ্ছে যে 1-2 ঘন্টা কিন্তু পানি বন্ধ হয়ে গেলে দেখবো যে আমরা খুব টেনশন করি, আমরা আমাদের কোনো কিছু ভালো লাগে না, আমরা কোনো কাজ করতে পারি না, সব কাজ হ্যাম্পার হয়ে যায়, তাই না? তো এই পানি আমাদের বাসা বাড়ির যে নিত্য প্রয়োজন যে কাজগুলো করছি সেই জন্য সেটা সাপ্লাই করছে ওয়াসা। এবং নট অনলি দ্যাট, এই যে বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই যে এরা অবকাঠামো নির্মাণ করছে এবং পানি সাপ্লাইয়ের যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলো পরিচালনা করছে, সেটা উন্নয়ন করছে, সেটা সংরক্ষণ করছে। নাম্বার 2 হচ্ছে পয় প্রণালীর মাধ্যমে গৃহস্থালী ময়লা এবং শিল্প ও বাণিজ্যের তরল বর্জ্য সরানোর লক্ষ্যে
প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, পরিচালন, উন্নয়ন এবং সংরক্ষণ করা। অর্থাৎ আমাদের যে বর্জ্যগুলো রয়েছে, আমাদের ময়লা, যে নিত্য প্রয়োজনীয় যে ময়লাগুলো রয়েছে, সেই তরল বর্জ্যগুলো সরানোর লক্ষ্যেও কিন্তু ওয়াসা কাজ করছে, এবং এর জন্য কিন্তু তারা অবকাঠামো নির্মাণ, পরিচালন, উন্নয়ন এবং সংরক্ষণ করছে। খুব বিশাল একটা খুব গুরুত্বপূর্ণ কাজ এরা করছে, তাই না? তাহলে বলতে পারি যে এদের এদের অবদান অনেক আমাদের আমাদের জন্য। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে জলাবদ্ধতা দূর করার জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে অবকাঠামো নির্মাণ, পরিচালনা, উন্নয়ন এবং সংরক্ষণ করা। জলাবদ্ধতা, এই যে যখন আমরা বন্যা হয়, যখন পানি যখন প্রচুর বৃষ্টি হয়, ঢাকা শহরে কি হয়, কোনো জায়গায় পানি ডুবে যায়, খুব কষ্ট হয়। এর যে কষ্ট আর নেই, তাই না? এক জায়গা থেকে এক জায়গায় মুভ করা যায় না, অফিস খোলা থাকে, স্কুল কলেজ খোলা থাকে, পরীক্ষা চলে, তার মানুষ তো বাধ্য যেতে, সেই পানি নিয়ে মানুষকে যেতে হচ্ছে। তো এটা তো দেখা যাচ্ছে যে কিছুক্ষণ জলাবদ্ধ থাকে, পরে কিন্তু পানিটা চলে যায়, সরে যায়, কোথায় যায়, সেটা ড্রেনেজ ব্যবস্থা থাকার কারণে কিন্তু পানিটা চলে যায়। আদারওয়াইজ হচ্ছে না হলে পানিটা থাকলে, যদি ড্রেনেজ ব্যবস্থা না থাকে তাহলে পানিটা থেকে যেত এবং এটা শুকাতে আরো অনেক সময় লাগতো, যেটার কারণে দুর্ভোগের কোনো সীমা থাকতো না। সুতরাং ওয়াসার এই দায়িত্ব কাজগুলো আমরা বলে আসলে শেষ করতে পারবো না। মেইন এই তিনটা কাজ ওয়াসা করে থাকে। ঢাকায় প্রতিদিন পানির চাহিদা 225 কোটি লিটার, কিন্তু উৎপাদন হয় 211 কোটি লিটার। পানির অপচয় বাদ দিলে গ্রাহক পর্যায়ে যথেষ্ট পানির ঘাটতি লক্ষণীয়, কিন্তু বিশেষ করে গ্রীষ্মকালে ঘাটতির পরিমাণ অনেক বৃদ্ধি পায়। ঢাকা মহানগরীতে খাবার পানির মুখ্য উদ্দেশ্য হলো ভূগর্ভস্থ পানি। সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়িত হলে এই নির্ভরতার পরিমাণ হ্রাস পাবে বলে আশা করা যায়। তো যাই হোক, আমাদের ঢাকা ওয়াসা শান্তি ব্র্যান্ড নামে 20 থেকে 0.5 লিটারের বিভিন্ন জারে ও বোতলে পানি বাজারজাত করে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের জন্য ইনফরমেশন। এই ইনফরমেশনটা তোমাদের এমসিকিউ আকারেও আসতে পারে, সুতরাং এগুলো মাথার মধ্যে একদম গেঁথে নিবা, ঠিক আছে? ঢাকা ওয়াসার একটু হলেও আমরা আইডিয়া পেলাম, তাই না? আচ্ছা, এখন আমরা যাব বাংলাদেশ ডাক বিভাগ। আমি প্রথমে বলে রাখি, আমি ঢাকা ওয়াসা থেকে শুরু করেছি কেন? কারণ আমাদের চ্যাপ্টারের নাম কি? বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়। আমরা প্রথম ক্লাসে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায় সম্বন্ধে একটু ধারণা নিয়েছিলাম, ইনস এন্ড আউটস ভালোভাবে জেনেছিলাম, তাই না? রাষ্ট্রীয় ব্যবসায় কি, এর সুবিধা অসুবিধা এক্সেট্রা এক্সেট্রা। এখন আমরা যেটা করছি, বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় ব্যবসাগুলো কি কি, উল্লেখযোগ্য যে রাষ্ট্রীয় ব্যবসাগুলো রয়েছে, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা আমাদের কতটা উপকার করছে এবং আমাদের দৈনন্দিন জীবনে তাদের অবদানগুলো কি কি, তাদের দায়িত্বগুলো কি কি, সেগুলো জানবো। সেই কোন কোন রাষ্ট্রীয় ব্যবসায় আমরা ভোগ করছি সেগুলা জানবো। তার মধ্যে আমরা ওয়াসা জেনে নিলাম, তাই না? আচ্ছা, এখন আমরা জানবো বাংলাদেশ ডাক বিভাগ। এটাও খুব গুরুত্বপূর্ণ, যদিও ডাক বিভাগের ব্যবহার অনেক কমে গিয়েছে, আগে আরো অনেক বেশি ছিল, যখন মোবাইল ছিল না, যখন হচ্ছে যে এই যে অনলাইন যে সার্ভিস গুলো ছিল না, ইমেইল ছিল না, বিকাশ ছিল না, টাকা পাঠানো বলো বা বিভিন্ন বিভিন্ন জরুরি কাজে এই ডাক বিভাগের উপর আমরা প্রচন্ড পরিমাণে নির্ভর করতাম। আমাদের বাবা মারা আমাদের চিঠি লিখতো, আমরা যখন দূরে পড়াশোনা করতে যেতাম, আমাদের বাবা মারা চিঠি লিখতো, আমরা সেই চিঠির জন্য মুখিয়ে থাকতাম। আমরা আমাদের বাবা মাকে চিঠি লিখতাম, ভাই বোনদের চিঠি লিখতাম। এই যে কমিউনিকেশনটা তখন কি হতো, চিঠির মাধ্যমে হতো, এবং সেই চিঠির আবেদন অন্যরকম, চিঠি পাওয়ার অপেক্ষায় আমরা বসে থাকতাম। এখন সেই আবেদনটা নেই, তবে এখন সবকিছু অনেক প্রম্পট, অনেক দ্রুত, অনেক ফাস্ট, কারণ বিজ্ঞান আমাদের জীবনে কি দিয়েছে বেগ, কিন্তু খেলে নিয়েছে আবেগ, তাই না? আবেগটা আমাদের এখন ওই আগের মতো নেই, কিন্তু বেগ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তো যাই হোক, আমরা বাংলাদেশ ডাক বিভাগ এখনো এতটা অচল হয়ে যায়নি, এখনো বাংলাদেশ ডাক বিভাগ অনেক সচল। আমরা এখনো কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ ডাক বিভাগের উপর নির্ভরশীল। তো বাংলাদেশ ডাক বিভাগ ইংলিশ হচ্ছে বাংলাদেশ পোস্ট অফিস। হ্যাঁ, এই যে দেখো ডাক বিভাগের যে লোগো, সেবাই আদর্শ, এদের হচ্ছে যে স্লোগান, সেটা হচ্ছে সেবাই আদর্শ। লোগোটা দেখে নাও, বই তোমাদের নেই এটা, আমি ইন্টারনেট থেকে এটা নিয়েছি। বাংলাদেশ ডাক বিভাগ
দেখো ছবিটা দেখে মনে হচ্ছে রানার ছুটেছে রানার, কবিতাটা পড়েছো? খুব সুন্দর একটা কবিতা। সেই রানারকে ভেবেই মনে হয় এই লোগোটা করা, তাই না? যাই হোক, ডাক বিভাগ সংশ্লিষ্ট পণ্যাদি সেবা জনগণের নিকট পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ ডাকঘর সরকারি মালিকানাধীন একটা গুরুত্বপূর্ণ বিভাগ। দেশে এবং বিদেশে ডাক যোগাযোগ সেবা পৌঁছে দিতে এটি প্রধান জাতীয় ডাক যোগাযোগ ব্যবস্থা। ব্রিটিশ আমলে চালু হওয়া ডাক যোগাযোগ ব্যবস্থা এদেশে ১৫০ বছরেরও অধিক সময় ধরে চালু রয়েছে। বাংলাদেশ ডাকঘরের ভীষণ অর্থাৎ সাধারণ লক্ষ্য হচ্ছে বিদ্যমান তথ্য প্রযুক্তির যুগে সাশ্রয়ী কিন্তু নির্ভরযোগ্য ও মানসম্মত ডাক সেবা সাধারণ মানুষদের দোরগোড়ায় সর্বোচ্চ আন্তরিকতা ও সততার মাধ্যমে পৌঁছে দিয়ে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা। ব্যাপারটা খেয়াল রাখবে কিন্তু মেইন যেটা বাংলাদেশ ডাক বিভাগের উদ্দেশ্য হচ্ছে কি, বিদ্যমান যে তথ্য প্রযুক্তি রয়েছে সেটাকে সাশ্রয়ী ভাবে ব্যবহার করা, এবং শুধু সেটা না, নির্ভরযোগ্য হতে হবে সেটা, সেটা তার সাথে সাথে মানসম্মত হতে হবে, এবং সেটা কিন্তু মানুষের দোরগোড়ায় সর্বোচ্চ আন্তরিকতা এবং সততার মাধ্যমে পৌঁছে দিতে হবে, এবং এর মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করতে হবে। কত কতগুলো ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেটা কিন্তু অনেক টাফ ফুলফিল করা, কারণ মানুষের সন্তুষ্টি অর্জন করা পৃথিবীর মধ্যে সবচেয়ে টাফেস্ট জবের মধ্যে একটা। কখনই আমরা সহজেই মানুষকে সন্তুষ্ট করতে পারি না, কিন্তু এই বাংলাদেশ ডাক বিভাগ এই দায়িত্বটি নিয়ে নিয়েছে। তবে ডাকঘরের কিছু মিশন রয়েছে, এছাড়াও আরো কিছু মিশন রয়েছে, আমরা এগুলোকে পয়েন্ট আউট করি। কেমন? ১ নম্বরে দেখো, গ্রাহকদের প্রত্যাশা পূরণ করা। এটা আমি একটু আগে বললাম, এক্সপেকটেশনটা ফুলফিল করা। সো মাচ টাফেস্ট জব ইন দিস ওয়ার্ল্ড, তাই না? নাম্বার 2 হচ্ছে দক্ষ ও আন্তরিক ডাক সেবা প্রদানের প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এখন কাস্টমারদের স্যাটিসফাই করতে গেলে যা যা স্টেপ নেওয়া দরকার সেগুলো সবই নিতে হবে। হ্যাঁ। নাম্বার 3 হচ্ছে কর্মীরা যেন গ্রাহকদের নিকট সর্বোচ্চ সৌজন্যতার সাথে ডাক সেবা পৌঁছাতে পারে এমন পরিবেশ সৃষ্টি করা। দেখো সৌজন্যতার কথাটা আছে, অবশ্যই ব্যবহার সার্ভিসের যে কি বলে আন্তরিকতা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। গ্রাহকরা সবসময় চায় একটা আন্তরিক সেবা, এবং ডাক বিভাগ সেটা চেষ্টা করে। নাম্বার 4 হচ্ছে দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থায় প্রতিষ্ঠানকে কার্যকরভাবে চালিয়ে নেওয়া, অর্থাৎ যে বর্তমান যে সামাজিক অর্থনৈতিক অবস্থা থাকে সেটার সাথে মানিয়ে চলা, সেটার সাথে মানিয়ে কাজ করা। হ্যাঁ। নাম্বার 5 হচ্ছে দেশের সর্বোচ্চ মানসম্মত ডাক সেবা প্রদান করা, কথা হচ্ছে কোয়ালিটি মেনটেন করা। ডাকঘরের আরেকটা সবচেয়ে বড়, ডাক সেবার একটা সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে কোয়ালিটি মেনটেন করে সার্ভিসটা দেওয়া। সেটা সবসময় যে কোনো সার্ভিসের ক্ষেত্রে কিন্তু মেনটেন করা উচিত কোয়ালিটি। সুতরাং এই মোট 5টি মিশন আমরা পেলাম বাংলাদেশ ডাকঘরে। মনে থাকবে? মনে রাখতে হবে। মনে থাকবে, অবশ্যই মনে থাকবে, আমাদের ভুলে গেলে চলবে না। এবং মনে কখন থাকে? যখন আমরা বারবার পড়ি, বারবার এটাকে নিয়ে চিন্তা করি। আমাদের মস্তিষ্ক এমন, আমরা যেটা চাই, যেটাকে মনে রাখতে চাই না, যেটাকে গুরুত্ব দিই না, সেটাকে মস্তিষ্ক অটোমেটিক্যালি ডিলিট করে ফেলে। এবং যেটা আমরা মনে রাখতে চাই সেটা কিন্তু মস্তিষ্ক বুঝে ফেলে এটার ইম্পর্টেন্স অনেক, এটা মস্তিষ্ক চায় এটাকে মনে রাখতে। ইট ডিপেন্ডস আপ টু ইউ, তুমি কোনটাকে মনে রাখতে চাও, কোনটাকে মনে রাখতে চাও না। এখন তোমরা যদি স্টুডেন্ট, তোমাদের পড়াশোনাটা মনে রাখাটা জরুরি, তোমাদের সাবজেক্টের বিষয়গুলো, তোমাদের সিলেবাস, এই জিনিসগুলো তোমাদের মনে রাখাটা জরুরি। সুতরাং ব্রেন কেউভাবে কিন্তু সিগন্যাল দিবে, ঠিক আছে? বাংলাদেশের ডাকঘরের সেবা সুবিধা সমূহ। বাংলাদেশ ডাকঘরের সেবা সুবিধা সমূহ যেগুলা হচ্ছে আমরা পেয়ে থাকি, সেগুলো একটা চার্ট আকারে দেওয়া আছে। দেখো, একটা গ্লাস আমরা বাংলাদেশ ডাকঘরের একটা আইডিয়া পেয়ে যাব। এখানে একটা ঘরে হচ্ছে পোস্টাল সেবা সমূহ, যেটা দেশে বিদেশে বিস্তৃত,
আর একটা হচ্ছে প্রতিনিধি সেবা সমূহ, যেটা হচ্ছে শুধুমাত্র দেশের মধ্যে বিস্তৃত। ঠিক আছে, দেশি বিদেশের মধ্যে পোস্টাল যে সুবিধাগুলো আমরা পাই সেগুলো হচ্ছে যে ডাক মালামাল গ্রহণ, পরিবহন ও বিলি করা, প্রেরিত সামগ্রী নিবন্ধনকরণ, দ্রব্যাদি বীমাকরণ, ভিপিপি, মানি অর্ডার সার্ভিস, জিইপি অর্থাৎ গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট, ইএমএস এক্সপ্রেস মেইল সার্ভিস, ই পোস্ট ও ই মানি অর্ডার সার্ভিস। এখানে দেখো জিইপি সার্ভিস, এটার যে এলাবোরেশন গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট, তারপর ইএমএস এক্সপ্রেস মেইল সার্ভিস, এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এমসিকিউতে তোমাদের এটা দেখা যাচ্ছে যে জিইপি কে উল্টাপাল্টা ভাবে লিখে দিবে এলাবোরেশনটা, তোমাদের কিন্তু সঠিকটা খুঁজে নিতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো খেয়াল রাখবা। এবং দেশের মধ্যে যে সুবিধাগুলো পাই আমরা সেটা হচ্ছে যে ডাকঘর, সঞ্চয় ব্যাংক, ডাক জীবন বীমা, সঞ্চয়পত্র ক্রয় বিক্রয়, প্রাইজ বন্ড ক্রয় বিক্রয়, বিড়ির ব্যান্ড রোল বিক্রয়, টেলিফোন বিল বিতরণ ও আদায় ও স্ট্যাম্প বিক্রয়। এই যে কাজগুলো, এই সেবাগুলো আমরা দেশের মধ্যে থেকে পেয়ে থাকি। দেখো যাদের যাদের রিলেটিভসরা বাইরে থাকে, যারা দেশের বাইরে থাকে, তারা এই যে পোস্টাল সুবিধাগুলো পেয়ে থাকে। তারা বিভিন্ন জিনিস পাঠায়, সেগুলোকে নিবন্ধন করে, নিবন্ধনের কাজে ডাকঘর আমাদের সাহায্য করে থাকে। তারপর হচ্ছে যে মানি অর্ডার সার্ভিস, এই জিনিসগুলো কিন্তু দেশের বাইরে থেকে আমরা নিতে পারি। হ্যাঁ, দেশের বাইরে যারা আছে তাদের সাথে আমরা ডিল করতে পারি ডাকঘরের মাধ্যমে। তো এই হলো ডাকঘর, বাংলাদেশ ডাক বিভাগের সেবাগুলো। হ্যাঁ, বাংলাদেশ ডাকঘরের মুখ্য নির্বাহী কর্মকর্তা কারা হলেন ডাইরেক্টর জেনারেল অফ বাংলাদেশ পোস্ট অফিস। মনে থাকবে, একটু কিন্তু এমসিকিউতে আসে। 1917 সালের জুন পর্যন্ত বাংলাদেশের মোট ডাকঘরের সংখ্যা ছিল 9,886টি। ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিস 1 মে 2010 থেকে চালু হলেও এটি বর্তমানে অত্যন্ত জনপ্রিয় সার্ভিস হয়ে উঠেছে। তাহলে আমরা আরেকটা এমসিকিউ পাচ্ছি, দেখো ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিস কবে থেকে শুরু হয়েছে? 1 মে 2010 সাল থেকে শুরু হয়েছে। সুতরাং এই ছোটখাটো এমসিকিউ গুলো কিন্তু বইয়ের তোমাদের অধ্যায়ের ফাঁক ফোকর কিন্তু থাকি, চোখে কিন্তু তোমাদের খুঁজে নিতে হবে। কেমন? আচ্ছা, এরপরে যাই বাংলাদেশ রেলওয়ে। এটাও বাংলাদেশের অন্যতম একটা স্টেট এন্টারপ্রাইজ। বাংলাদেশ রেলওয়ের ছবিটা দেখো। ট্রেন জার্নি করতে কার কার ভালো লাগে? আমার তো ভালো লাগে, তবে আমার পার্সোনাল যেটা পছন্দ ট্রেন জার্নিতে দল বেঁধে জার্নি করা। যদি একা একা যাই কখনো কোথাও, খুব বোর লাগে। আমার আমার যেটা পার্সোনাল অপিনিয়ন, আমার যেটা মনে হয়েছে আর কি। তবে বন্ধু বান্ধব ফুল ফ্যামিলি নিয়ে যদি ট্রেন জার্নি করা যায় আরো জমে, আরো মজা হয়, তাই না? আচ্ছা, বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ে হচ্ছে কিছু মিশন রয়েছে। তার আগে বাংলাদেশ রেলওয়ে সম্বন্ধে একটু ধারণা নেই। সরকারি মালিকানা এবং পরিচালনায় দেশের প্রধান পরিবহন সংস্থা হলো বাংলাদেশ রেলওয়ে। 142 বছর আগে ব্রিটিশরা এই উপমহাদেশে কলকাতাকে কেন্দ্র করে যে রেল যোগাযোগ ব্যবস্থা চালু করে, তার অংশবিশেষ নিয়েই স্বাধীন বাংলাদেশের বাংলাদেশ রেলওয়ে যাত্রা শুরু। এর ভীষণ সাধারণ লক্ষ্য হলো সরকারের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন, কৌশলের সাথে মিল রেখে রেল ব্যবস্থার যথাযথ আধুনিকায়ন, সম্প্রসারণ এবং সংরক্ষণের মাধ্যমে নিরাপদ, বিশ্বস্ত, স্বল্প ব্যয় সাপেক্ষ এবং সময় সাশ্রয়ী পরিবহন সেবা প্রদান করা। দেখো বিষয়গুলো দেখো, এই যে রেলওয়ে যে সার্ভিস, সেটার উদ্দেশ্য কি? নিরাপদ, বিশ্বস্ত এবং স্বল্প ব্যয় সাপেক্ষ এবং সময় সাশ্রয়। দেখো আমরা সাধারণত অন্যান্য এসি বাসে যে যাই, আমরা এসি বাসে যে হচ্ছে যে ট্রেনের টিকিটের দাম কিন্তু কম, তাই না? যারা মধ্যবিত্ত, আমাদের মতো যারা মধ্যবিত্ত, তারা কিন্তু ফ্রিলি ট্রেন জার্নিটা ওদের জন্য অ্যাফোর্ডেবল হয়ে ওঠে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আমরা ট্রেন জার্নিটাই প্রিফার করি। এবং দেখো এই বাংলাদেশ রেলওয়ে মিশনের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে 1 নম্বরে বলা যায় সারা দেশে রেলপথ ও স্টেশন অবকাঠামো গড়ে তোলা। দেখো সারা দেশে রেলপথ এবং স্টেশন অবকাঠামো গড়ে তোলাটা কিন্তু রেলওয়ে মিশনের একটা গুরুত্বপূর্ণ কাজ। নাম্বার 2 হচ্ছে রেল ইঞ্জিন, বগি এবং অন্যান্য রেলওয়ে যানসমূহের উন্নয়ন এবং সংরক্ষণ করা।
নাম্বার 3 হচ্ছে সিগন্যালিং, ইন্টারলকিং ও টেলিকম ব্যবস্থার পরিচালন ও আধুনিকায়ন করা। নাম্বার 4 হচ্ছে নিরাপদ, গতিসম্পন্ন ও দক্ষ ট্রেন পরিচালনা নিশ্চিত করা। নাম্বার 5 রেলওয়ে সেক্টরে সরকারের পরিবহন পলিসি বাস্তবায়ন করা। নাম্বার 6 রেলওয়ে যান, রেলপথ সরঞ্জাম ও সিগন্যালিং ব্যবস্থাকে বাংলাদেশের উপযোগী মানে সংগ্রহ করা। নাম্বার 7 বাংলাদেশ রেলওয়ে ভূমি সম্পদ প্রতিষ্ঠানের স্বার্থে পরিচালনা করা। ও লাস্ট ওয়ান হচ্ছে নাম্বার 8 বাংলাদেশ রেলওয়ে রাজস্ব ও উন্নয়ন বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। এই যে এগুলো হলো বাংলাদেশ রেলওয়ে মিশনের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট। 2013 এবং 2014 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশ রেলওয়ের দৈর্ঘ্য হচ্ছে 2887 কিলোমিটার। এর মধ্যে ব্রডগেজ 659 কিলোমিটার, ডুয়েল গেজ হচ্ছে 410 কিলোমিটার, মিটার গেজ হচ্ছে 1808 কিলোমিটার। এই হচ্ছে এদের দৈর্ঘ্য। এবং 2015-16 অর্থ বছরে প্রতিষ্ঠানটি 904.02 কোটি টাকা রাজস্ব আয় করে। এ সময় রাজস্ব ব্যয়ের পরিমাণ ছিল 2229.22 কোটি টাকা। এ সময় রাজস্ব ঘাটতির পরিমাণ ছিল 1,0325.20 কোটি টাকা। এবং পূর্ববর্তী বছরে এর ঘাটতির পরিমাণ ছিল 801.52 কোটি টাকা। অর্থাৎ দেখো এই জিনিসগুলোর হচ্ছে রাজস্ব ঘাটতিও রয়েছে এবং ঘাটতির পরিমাণটাও আমরা বের করে ফেলেছি, এগুলো একটু খেয়াল রাখবো বইয়ের মধ্যে। আচ্ছা, এই হলো আমাদের রেলওয়ে নিয়ে একটা বলতে গেলে জিস্ট। এরপর আসি আমরা আর এরপর হচ্ছে আমাদের যেটা রাষ্ট্রীয় যে ব্যবসায় সেটা হচ্ছে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা। দেখো এখানে এটাকে আমরা বলছি BCIC, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এর লোগোটা দেখো, সুন্দর না? ট্রায়াঙ্গেল করে একটা কেমন জানি, হ্যাঁ। যাই হোক 1972 সালে রাষ্ট্রপতি 27 নং অধ্যাদেশ বলে গঠিত 3টি সেক্টর কর্পোরেশনকে একীভূত করে 1976 সালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন গঠিত হয়। অঙ্গীভূত 3টি সেক্টর কর্পোরেশন এবং এর অঙ্গীভূত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা সেটা আমি আলোচনা করছি। তাহলে আমরা কি জানলাম যে 1972 সালে তার কত নম্বর আদেশ বলে? রাষ্ট্রপতি 27 নম্বর আদেশ বলে, মনে থাকবে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ। এবং 3টি সেক্টর কর্পোরেশনকে একীভূত করে শেষমেশ 1976 সালে এই বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন গঠিত হয়। এখন দেখা যাক এই 3টি সেক্টরগুলো কি কি। এক নাম্বার হচ্ছে বাংলাদেশ ফার্টিলাইজার কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন, এর অধীনে 44টি প্রতিষ্ঠান। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশ পেপার অ্যান্ড বোর্ড কর্পোরেশনের অধীনে 12টি প্রতিষ্ঠান। এবং নাম্বার 3 হচ্ছে বাংলাদেশ ট্যানারি কর্পোরেশনের অধীনে 32টি প্রতিষ্ঠান, অর্থাৎ সর্বমোট 88টি শিল্প প্রতিষ্ঠান। দেখো 12, প্রথমে 44টি, তারপর হচ্ছে 12টি, তারপর 32টি, সর্বমোট 88টি প্রতিষ্ঠান মিলে এই বাংলাদেশ এই যে BCIC গঠিত হয়েছে। সুতরাং এবং মেইন তিনটি সেক্টর কর্পোরেশন হচ্ছে সেক্টর কর্পোরেশনকে অঙ্গীভূত করা হয়েছে। মনে থাকবে এই সংখ্যাগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ তোমাদের পরীক্ষায় আসতে পারে, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। ইম্পর্টেন্ট কোশ্চেন সবসময় বেশি করে পড়বে, কিন্তু কম ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো মনে হচ্ছে সেগুলোকে কিন্তু বাদ দেওয়া যাবে না, সেগুলো অন্তত চোখে দেখে রাখতে হবে, অন্তত একটু হলেও আইডিয়া নিয়ে রাখতে হবে। ঠিক আছে, এই হলো বাংলাদেশের কেমিক্যাল যে হচ্ছে যে রসায়ন শিল্প সংস্থা। এরপরে আসা যাক বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, সেবায় আদর্শ। এখানে দেখো আমরা হচ্ছে বলতে পারি বিআরটিসি বাসের কথা। বিআরটিসি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। বিআরটিসি এলাবোরেশন কি? বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট
কর্পোরেশন, মনে থাকবে কোঠে কিন্তু আসে এগুলো, ঠিক আছে? বি কেয়ারফুল, বি কেয়ারফুল, এই জিনিসগুলো বাদ দেওয়া যাবে না, কোনো মতেই বাদ দেওয়া যাবে না। ওকে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, BRTC। এই বাস আমরা ঢাকা শহরের রাস্তায় হামেশাই দেখি, এবং এটাকে কি বলছি আমরা? সরকারি বাস। এটা সুবিধা কি? এটাতে নিরাপদে যাওয়া যায়, এবং একটু ভাড়া কম। হ্যাঁ, এবং হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টরা এখানে ওঠার চেষ্টা করে, কিন্তু ভাড়া কম। হুম, সুতরাং আচ্ছা, এর হিস্ট্রি একটু জেনে নিই, এই বাসের হিস্ট্রি একটু জেনে নিই আমরা। 1961 সালে সরকারি অধ্যাদেশ বলে বাংলাদেশের এই ভূখণ্ডে বর্তমান বিআরটিসি একটা গণপরিবহন সংস্থা হিসেবে গড়ে তোলা হয়। সুতরাং এর শুরু কবে থেকে? 1961 সালে কিন্তু। হ্যাঁ, 1971 সালে স্বাধীনতা লাভের পর এই প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী এবং সেবাধর্মী করে গড়ে তোলার জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করে। দেখো, আমাদের আমাদের যে সবসময় বাংলাদেশের বেশিরভাগ উন্নয়ন কিন্তু ঘটেছে 1971 সালের দিকে। স্বাধীনতা লাভের পর একটা আমূল পরিবর্তন আমরা পেয়েছি আমাদের বাংলাদেশে 1971 সালে স্বাধীনতার পর থেকে। দেখো, আমরা স্বাধীন না হলে কি পারতাম? পারতাম না। এই যে আমরা কথা বলছি, স্বাধীনভাবে চলাফেরা করছি, আমরা ক্লাস নিচ্ছি অনলাইনে, আমাদের কোনো বাইন্ডিংস নাই, কোনো বাধ্যবাধকতা নেই, আমরা স্বাধীনভাবে আমাদের নাগরিক জীবন পালন করছি এই স্বাধীনতার কারণে। এবং দেখো, বেশিরভাগই উন্নতি কিন্তু এই স্বাধীনতার পরেই হয়েছে। এবং বিআরটিসির উন্নয়ন কিন্তু ঠিক সেরকম 1971 সালে স্বাধীনতা লাভের পরেই এটাকে আরো শক্তিশালী এবং সেবাধর্মী করে গড়ে তোলা হয়েছে। এবং যেটা হয় যে নতুন নতুন বাস, ট্রাক আমদানি সহ জেলায় জেলায় সংস্থার পৃথক বাস ডিপো গড়ে তোলার উদ্যোগ গৃহীত হয়। এই সংস্থা গঠনের উদ্দেশ্যগুলো কিছু রয়েছে, এই উদ্দেশ্য রয়েছে, যেমন ধরো যে আহ 1 নম্বর হচ্ছে সড়ক পথে যাত্রী এবং পণ্য বহন করা, সড়ক পথে যাত্রী এবং পণ্য আহ, বহন করা। নাম্বার টু হচ্ছে আহ, নাম্বার টু হচ্ছে ন্যায্য ও ব্যয় সাধ্য ভাড়ায় নিরাপদ, বিশ্বস্ত ও দক্ষ পরিবহন সেবা প্রদান করা। এটা বললাম আমি একটু আগে যে এরা একটু একটু রিজনেবল প্রাইসে আমাদের টিকিট বিক্রি করে। হ্যাঁ, নাম্বার থ্রি হচ্ছে পরিবহন ক্ষেত্রে বেসরকারি খাতকে সহায়তা এবং নতুন নতুন যাত্রাপথ চালু করা। এরা কিন্তু শুধুমাত্র সরকারি খাতে বাস না, এটা বেসরকারি খাতকেও কিন্তু সহায়তা করে এবং নতুন নতুন যাত্রাপথ চালু করে। ইট মিনস দ্যাট নিউ রুট মানে চালু করার চেষ্টা করে। নাম্বার ফোর হচ্ছে জরুরি অবস্থাকে কৌশলগত মধ্যস্থকের ভূমিকা। জরুরি অবস্থাকালে, সরি এটা খেয়াল করো, এই যে দেখো, জরুরি অবস্থাকালে হবে, ঠিক করে নিও তোমরা। হ্যাঁ, জরুরি অবস্থাকালে কৌশলগত মধ্যস্থকের ভূমিকা পালন করে অবস্থার উন্নতি বিধান করে। অনেক সময় মিডিয়েটর হিসেবে কাজ করে এরা, অনেক সময় ইমার্জেন্সি সিচুয়েশন গুলোতে এরা মধ্যস্থকের ভূমিকা পালন করে। ঠিক আছে, ইট মিনস দ্যাট এরা শুধু যে আমাদের নতুন নতুন রুট তৈরি করে সাহায্য করে তা না, এরা আমাদের মেন্টর হিসেবেও কাজ করে থাকে কোনো কোনো ক্ষেত্রে। তারপর হচ্ছে নাম্বার ফাইভ, সড়ক পরিবহনের ক্ষেত্রে নিয়োজিত চালক এবং ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। এরা দক্ষ চালক তৈরি করতে কিন্তু সাহায্য করে থাকে। ঠিক আছে, সুতরাং এটা এটা আমাদের জন্য খুবই দরকার এখন, তাই না? একটা চালকের অসতর্কভাবে মানে চালনা একটা মূল্যবান প্রাণ চলে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট। ঠিক আছে, এবং একটা প্রাণের মূল্য অনেক বেশি। দেখো না, আমরা আমাদের আমাদের বাবা মারা আমাদের কত ভালোবেসে বড় করেছে। যখন একটা তরুণ প্রাণ বা যাই হোক যে কোনো বয়স্ক প্রাণও বলো না কেন, বয়স্ক মানুষও যদি একটা নির্মম রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে, সেটাতে কষ্ট আর কিছু থাকে না। একটা প্রাণে চলে যাওয়া, একটা প্রাণ ফিরতে আসতে, তাকে বড় করতে কিন্তু অনেক এফোর্ট লাগে, কিন্তু কি হয়, খুব দ্রুত চলে যায়। এক এক পলকে একটা মানুষ নাই হয়ে যেতে পারে এই অসতর্ক ভাবে গাড়ি চালানোর কারণে। ঠিক আছে, সুতরাং আমাদের সবারই সচেতন থাকতে হবে। রাস্তাঘাট তোমার সবসময় এদিক ওদিক দেখে পার হবে, রং সাইড দিয়ে যাবে না, রাস্তা পার হওয়ার সময় খুব তড়িঘড়ি করবে না, ঢাকা শহরে ওভারব্রিজ ইউজ করবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আহ উম, আহ, রাস্তা পার হওয়ার সময় দেখে পার হবে। জীবনের মূল্য অনেক বেশি, তোমাদের বাবা মা তোমাদেরকে এত কষ্ট করে এতদূর নিয়ে এসেছে, তোমাদের একটু ভুলের জন্য কিন্তু তোমরা তোমরা তোমাদের মূল্যবান জীবন হারাতে পারো, এটা আমরা কখনোই চাই না। ঠিক আছে,
ইউ ক্যান বি কেয়ারফুল। এবং এই যে অনেক সময় চালকরা কিন্তু অনেক সময় ভুল চালায়, এটার কারণে এটা বেশি হয়ে থাকে। হ্যাঁ, আবার আমাদের কারণেও অনেক সময় আমরা আমরা আমাদের জীবন আমাদের হারাতে হয়। যাই হোক, নাম্বার 6 হচ্ছে সংস্থার জমি ও সম্পত্তি অতিরিক্ত আয়ের কাজে লাগিয়ে অলাভজনক খাত ভর্তুকির ব্যবস্থা করা। খুব বড় একটা হেল্পফুল জিনিস, তাই না? ভর্তুকি ব্যবস্থা করে দেয়, সাবসিডিয়ারি দেয়। নাম্বার 7 হচ্ছে অক্ষম, পঙ্গু, ছাত্রছাত্রী, সরকারি কর্মচারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা প্রদান করা। দেখো বিআরটিসি বাস দেখিয়ে দিচ্ছে এত কাজ, আমি কি জানতাম? আমরা জানতাম না, দেখো ওদের কতগুলো কাজ। নাম্বার 8 হচ্ছে দেশের পর্যটনকে উৎসাহিত করা। দেশের যে ট্যুরিজম রয়েছে, ট্যুরিজম যে সেক্টর রয়েছে তাকে অনেক এনকারেজ করা। নাম্বার 9 হচ্ছে প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি ও মানসম্মত পরিবহন সেবা নিশ্চিতকরণের জন্য সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটানো। দেখো রিলেশনশিপ ডেভেলপমেন্টের জন্য এরা গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট যে হচ্ছে যে সেক্টর গুলো রয়েছে তাদের সেটাও কাজ করে, সেটাও করে থাকে এরা। হ্যাঁ, রিলেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে এরা এই কাজটা করে থাকে। তারপর হচ্ছে নাম্বার 10 হচ্ছে পরিবহন খাতে নিরাপত্তা বৃদ্ধি, দুর্ঘটনার বাস ও পরিবেশ দূষণ রোধের জন্য গবেষণা কার্য পরিচালনা করা। দুর্ঘটনার পরিবেশ দুর্ঘটনা হ্রাস হবে, এটা ঠিক করে নিও। অনেক সময় স্লাইড তৈরি করতে আমি বলে রাখি আমি বাংলা লেখা দুর্বল স্লাইডে, সুতরাং আমি যেটা ভুল হচ্ছে আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? এই যে দুর্ঘটনায় হ্রাস, না দুর্ঘটনা হ্রাস, এটা হলো হ্রাস। হ্যাঁ, মানে কমানো, দুর্ঘটনা হ্রাস করা এবং পরিবেশ দূষণ রোধের জন্য গবেষণা কার্য পরিচালনা করে। এই যে পরিবহন একটা খাত, এটা কিন্তু যেমন তেমন খাত নয়, এখানে গবেষণারও কিছু বিষয় রয়েছে। এখানে নিরাপত্তার জন্য যা যা করা দরকার এবং দুর্ঘটনা হ্রাসের জন্য কি কি করা দরকার এবং পরিবেশ দূষণ রোধের জন্য আরো কিছু স্টেপ নেওয়া দরকার, এই জিনিসগুলো কিন্তু এরা এই জিনিসগুলো নিয়ে গবেষণা করে। সুতরাং দেখো এই যে কতগুলো কাজ, তাই না? মনে রাখবে কিন্তু। হ্যাঁ, বিআরটিসি সার্ভিস সমূহের মধ্যে বাস, ট্রাক, প্রশিক্ষণ কেন্দ্র এবং ওয়ার্কশপ সুবিধা অন্তর্ভুক্ত কিন্তু। হ্যাঁ, বর্তমানে বিআরটিসিতে মোট 20টি বাস এবং 2টি ট্রাক ডিপো পরিচালিত হচ্ছে। বর্তমানে বিআরটিসি যানবাহনে মোট 1430টি বাস এবং 119টি ট্রাক রয়েছে। আহ এই জিনিসগুলো একটু বইয়ের মধ্যে এই যে মেজারমেন্ট, এই যে যে সংখ্যাগুলো রয়েছে, অঙ্কের যে সংখ্যাগুলো রয়েছে, হ্যাঁ, এইগুলো কিন্তু একটু খেয়াল করবে। হ্যাঁ, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে যে সেক্টরটা সেটা হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, এটার লোগো দেখো কি সুন্দর, একটা পাখির মতো একটা লোগো, তাই না? বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, দেখো 1973 সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন একজন চেয়ারম্যান এবং 3জন সার্বক্ষণিক পরিচালক নিয়ে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই পর্যটন যে কর্পোরেশন দেশের পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কর্পোরেশনের উৎসাহে দেশে বেসরকারি খাতে পর্যটন শিল্পের যথেষ্ট প্রসার ঘটেছে। দেশের সকল পর্যটন এলাকায় প্রতিষ্ঠানটি নিজস্ব হোটেল ও মোটেল পরিচালনা করছে। এর মধ্যে কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কুয়াকাটা, সিলেট, বগুড়া, রাজশাহী, দিনাজপুর ইত্যাদি এলাকা উল্লেখযোগ্য। এছাড়া ঢাকার কূটনৈতিক জোনে কর্পোরেশনের পর্যটন শপ রয়েছে। পর্যটন খাতকে আরো এগিয়ে নেওয়ার স্বার্থে কর্পোরেশনের অধীনে ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন অর্থাৎ এনটিও গড়ে তোলা হয়। এরও কিছু উদ্দেশ্য রয়েছে, এটা আমি আলোচনা করবো এখন। তবে তার আগে কিছু কথা বলি। ট্যুরিজম সেক্টর খুবই গুরুত্বপূর্ণ। কিছু কিছু দেশ আছে তাদের এই ট্যুরিজম থেকে একটা বিশাল আয় হয়ে থাকে, বলতে গেলে আয়ের উৎস। এবং এই যে ট্যুরিজম, এই যেমন ধরো কিছু যেমন যেমন ধরো কিছু দেশের কথা বলি, এই মুহূর্তে মনে করতে পারছি না। আচ্ছা, হ্যাঁ, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড বলো, তারপর ধরো যে আহ ভুটান বলো, এই দেশগুলো, এছাড়া আরো অনেক দেশ আছে, শ্রীলঙ্কা, এই দেশগুলো, আরো অনেক দেশ রয়েছে। এবং আমাদের দেশে যেমন আমাদের দেশে আমাদের শক্তি কক্সবাজার, বিশাল বড় বিচ, হ্যাঁ, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, এগুলো এগুলো শুনেই কিন্তু পর্যটকরা আমাদের দেশে ঘুরতে আসে। যাই হোক, এই যে আমাদের যে এই পর্যটন এলাকাগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের আয়ের একটা বিশাল উৎস। এবং এর মাধ্যমে আমরা অনেক ভালো একটা মানে আয় করতে পারি। হ্যাঁ, যেমন ধরো এই যে এটাকে গুরুত্ব দিতে হবে, সবচেয়ে বড় হচ্ছে এইটাকে গুরুত্ব দিতে হবে। আমরা কি করি? আমরা অবহেলা করি, আমরা এটাকে গুরুত্ব দেই না। আমরা আমাদের পর্যটন এলাকাগুলোতে যে
নোংরা করে আসছি, চিপস খেয়ে চিপসের প্যাকেট ফেলে আসছি, আমাদের যে জলপ্রপাতগুলো রয়েছে সেখানে বেড়াতে যেয়ে আমরা পানির বোতল ফেলে আসছি, হ্যাঁ, যেখানে সেখানে যা খাচ্ছি সেটা সেখানে ফেলছি। আমাদের কনসিয়াসনেসের অভাবে আমাদের আরো সচেতন হতে হবে। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন একটা পর্যটন এলাকা উপহার দিলে আমরা আরো বিদেশিদের আরো আকর্ষিত করতে পারবো, ঠিক আছে। সুতরাং এটাতে আমাদের কনসিয়াস থাকতে হবে, কারণ আমরা আমাদের দেশকে ভালোবাসি। শুধু মুখে বললে হবে না যে আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি, আমাদের কাজেও আমাদের প্রমাণ দিতে হবে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি। তুমি বাদাম খাচ্ছ, তুমি রিক্সায় বসে বাদাম বাদাম খাচ্ছ, তুমি বাদামের খোসাটা ফেললে না, তুমি হাতে নিয়ে রাখবে। তুমি যখন যেখানে ডাস্টবিন পাচ্ছ সেখানে যে ফেলছো, যেখানে ময়লা ফেলার জায়গা পাচ্ছ সেখানে ময়লা ফেলার জায়গাতে যে ফেলছো, হ্যাঁ। এটাই হচ্ছে দেশপ্রেম। শুধু বলতে হয় না যে আমি দেশকে ভালোবাসি, বলে হয় না, তোকে কাজে প্রমাণ দিতে হবে। এবং এগুলো হচ্ছে রেসপন্সিবিলিটি, এগুলো ভিতর থেকে আসে, হ্যাঁ। আমি আশা করবো তোমরা আমাদের স্টুডেন্ট, তোমরা এখন থেকে তোমাদের প্রতি এই ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা লালন করবে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কি না চাই, নিট অ্যান্ড ক্লিন। যেমন আমরা আমাদের নিজেদের বাসাকে, নিজেদের পোশাক আশাকে যেমন নিট অ্যান্ড ক্লিন থাকতে চাই, তেমনই আমরা আমাদের দেশকেও কিন্তু এরকম করেই রাখার চেষ্টা করব। তাহলে কিন্তু বাংলাদেশের যে পর্যটন যে কর্পোরেশন রয়েছে বা পর্যটনের মাধ্যমে যে আমরা যে ট্যুরিজমের দ্বারা যে আয়টা করি সেটা আরো আরো বাড়বে। এবং আমাদের শুধু আয় না, বৈশ্বিক দিক থেকে আয়ের কথা শুধু বলবো না, আমাদের দেশের রেপুটেশনটাও বাড়বে, হ্যাঁ। আচ্ছা, এরপরে যাওয়া যাক পর্যটন খাতে কিছু, যেটা বললাম এনটিওর উদ্দেশ্য। উদ্দেশ্যগুলোর মধ্যে দেখো এখানে 5টা পয়েন্ট রয়েছে। সেটার মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশকে একটি উন্নত মানের পর্যটন এলাকা হিসেবে বিশ্বের সামনে তুলে ধরা এবং পর্যটন সম্ভাবনা অসুবিধার উন্নয়ন সাধন করা, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের পর্যটন ব্যবসায় উন্নতি সাধন ও এগিয়ে যেতে সহায়তা করা। নাম্বার 3 হচ্ছে জনগণের মধ্যে পর্যটনের আগ্রহ ও সচেতনতার সৃষ্টি করা। নাম্বার 4 হচ্ছে যোগ্য পর্যটন কর্মী গড়ে তোলার জন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করা। এবং দ্য লাস্ট ওয়ান হচ্ছে পর্যটন বিষয়ক প্রকাশনা ছাপা ও প্রচারের ব্যবস্থা করা। এগুলো হলো মেইন পর্যটন খাতের মেইন উদ্দেশ্য। এনটিও বর্তমানে 43টি বাণিজ্যিক ইউনিট পরিচালনা করছে, যার মধ্যে হোটেল মোটেল 15টি, রেস্টুরেন্ট 19টি, শুল্কমুক্ত দোকান 6টি এবং পিকনিক স্পট 4টি রয়েছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে, এই সংখ্যাগুলো। তো এই হলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নিয়ে একটু সামারাইজেশন, হ্যাঁ। এরপরে ক্লাসে আমি এই জিনিসগুলো পড়াবো, কিন্তু আজকে ক্লাস টাইম শেষ। আমার স্লাইড রেডি করা আছে, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার এই চ্যাপ্টারের বাকি অংশ নিয়ে দেখা হবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাসায় থাকবে, পড়াশোনা করবে এবং সচেতন থাকবে, ঠিক আছে। আল্লাহ হাফিজ।